তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, কালকে লাস্ট ক্লাসে বা প্রথম ক্লাস যেটা ছিল আমাদের, সেটাতে আমরা হচ্ছে HTML সম্পর্কে দেখছিলাম। HTML এর কিছু ট্যাগগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে HTML টেবিল নিয়ে আলোচনা করি। টেবিল এন্ড ওকে, ফার্স্ট আমরা টেবিল নিয়ে আলোচনা করি। তো টপিক 1 টেবিল। তো টেবিল, এখন আমরা টেবিল এই জায়গায় হচ্ছে যে টেবিল বলতে আমরা কি বুঝি বা টেবিলের কাজ কি। টেবিল হচ্ছে আমার কন্টেন্ট গুলোর একটা সুন্দর সিরিয়াল অনুযায়ী মেনটেন করা, বা হচ্ছে যে এইটারে সুন্দরভাবে সাজায় রাখার জন্য হচ্ছে, বা সাজায় ডিসপ্লেতে দেখানোর জন্য আমরা টেবিল তৈরি ব্যবহার করি। তো এখন এটা বিশেষ সব ওয়েবসাইটে এখন টেবিল ব্যবহার করা হয় না। আগে আমরা লেআউট সাজাইতেও টেবিল ব্যবহার করতাম। তো এখন আর ওইরকম আমাদের যখন থেকে আমরা হচ্ছে ফ্লেক্স বক্স ব্যবহার করা শুরু করছি, তখন থেকে আমাদের লেআউটের জন্য আর ওই টেবিল ব্যবহার করতে হয় না। কিন্তু আগে আমরা এইটার জন্য হচ্ছে লেআউটের জন্য হচ্ছে টেবিল ব্যবহার করতাম, লেআউট সাজানোর জন্য। তো আজকে আমরা আগে একটা হচ্ছে প্রথম টেবিলের যেটা, এটাতে আমরা একটা ওয়েবসাইটের জেনারেল ওয়েবসাইটের বলতে গেলে একটা লেআউট দেখতে পারি। বা হচ্ছে প্রথমে আমরা লেআউট দেখি, তারপরে হচ্ছে টেবিল নিয়ে আমরা আলোচনা করি। তো প্রথমে আমাদের হচ্ছে একটা লেআউট সাজানোর জন্য আমার HTML, আমরা প্রথমে HTML এর টেমপ্লেটটা আনলাম। তো আমাদের সবসময় ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েবসাইটটাকে একটা কন্টেইনারের মধ্যে নিব। তো আমরা জানি যে বডি ট্যাগের মধ্যে হচ্ছে ওয়েবসাইটের ভিজিবল পার্টটুকু নিয়ে আমরা কাজ করি। তো বডিতেই আমাদের কন্টেইনার হিসাবে কাজ করতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা রেসপন্সিভ করি বা এই ধরনের কোনো কাজ করতে যাই, তখন হচ্ছে এটা আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়, যে বডি ট্যাগটা নিয়ে কাজ করা অনেকটা হ্যাসেল হয়ে যায়। তার জন্য আমরা আগে থেকে একটা কন্টেইনার তৈরি করে নিব। তো এর জন্য আমরা div ডট কন্টেইনার, তো কন্টেইনার নামে আমরা একটা div নিছি। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের বলতে পারি যে কি বলে, টোটাল ওয়েবসাইটটা আমার এই কন্টেইনারের মধ্যে থাকবে, এন্ড এই কন্টেইনারটারে আমরা হচ্ছে বডির মধ্যে রাখবো। তো কন্টেইনারের মধ্যে থাকার পরে আমাদের হচ্ছে আরো কয়েকটা আমাদের লেআউট বলি বা এলিমেন্টস বলি, যেটি বলি আছে। তো প্রথম প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য ম্যান্ডেটরি একটা এলিমেন্টস হচ্ছে আমাদের ন্যাভবার বা নেভিগেশন বার, যেটা থেকে আমাদের ওয়েবসাইটে থাকা সকল সেকশনগুলোরে আমরা অ্যাক্সেস নিতে পারি। এন্ড সেই সকল সেকশনগুলা বা সকল পেজগুলোতে আমরা হচ্ছে অ্যাক্সেস নিতে পারি, এবং হচ্ছে ওইগুলোতে আমরা সহজে ওই পেজগুলো থেকে আবার আমাদের মেইন পেজে ব্যাক আসতে পারি। তো এর জন্য আমাদের হচ্ছে একটা ন্যাভবারের দরকার। তো আমরা ন্যাভবারের জন্য একটা div ডট nav, জি 3:30 বলে দিছিলাম না? আমি আপনাদেরকে বলে দিলাম না এই জায়গা থেকে যে 3:30 আমি অফিসে কথা বলে দিব। জি আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের বেসিক লেআউট যেটা, সেটা আমরা হচ্ছে প্রথমে দেখতেছি, এরপরে টেবিল নিয়ে আমরা আলোচনা করবো। তো
এখন আমরা প্রথমে আমাদের একটা ওয়েবসাইটের টোটাল ওয়েবসাইটের একটা বেসিক লেআউট নিয়ে কথা বলতেছি। তো নেটবারের জন্য আমাদের ডিপ দরকার। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের হিরো সেকশন। তো হিরো সেকশন বা হচ্ছে এরপরের যে সেকশনগুলো থাকে, কন্টাক্ট আস থাকতে পারে বা হচ্ছে প্রজেক্ট সেকশন, ওই জায়গায় যে কোনো কিছু থাকতে পারে হিরো সেকশন। তবে এই জায়গায় একটা যেটা বিষয় যে আমাদের কিছু কিছু ওয়েবসাইট থাকে যেগুলোতে হচ্ছে একটা লেফট সাইডে মেনু বার থাকে বা হচ্ছে সাইড মেনু বার থাকে। তো তার জন্য আমাদের দুইটা ডিপ দরকার। যেহেতু আমাদের দুইটা ডিপ দরকার, তো আচ্ছা ওইটা আমরা পরে সিএসএস যখন করবো তখন করবো। তো এখন আমাদের দরকার হচ্ছে এটারে আমরা নেটবার দিই। আচ্ছা, আপনার যদি ঠান্ডা লাগে আপনি এই সাইডে আগে বসেন, তাহলে সরাসরি এসি থেকে দূরে সরে বসেন। এটাকে আমরা নাম দিতেছি নেটবার। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের দরকার একটা সাইড মেনু আর হচ্ছে একটা মেইন মেনু। তো যেহেতু সাইড মেনু আর মেইন মেনু একই সেম লেআউট সেম পার্টের দুইটা লেআউট, তো আমরা এটারে একটা কন্টেইনারের মধ্যে রাখতে পারি যে হচ্ছে বডি বডি সেকশন। তো বডি সেকশনের ভিতরে আমার একটা হবে সাইড মেনু আর আরেকটা হচ্ছে মেইন কন্টেন্ট। তো সাইড মেনু আর আরেকটা হচ্ছে মেইন কন্টেন্ট। ওকে, তো আমার হচ্ছে সাইড মেনু এন্ড মেইন কন্টেন্ট বললাম। এরপরে হচ্ছে থাকে ফুটার। তো ফুটারের জন্য ডট এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের বেসিক লেআউট বা হচ্ছে লেআউট প্রিন্সিপাল, যেটাই বলি আমরা সেটা। তো এখন এই জায়গায় কয়েকটা জিনিস আমাদের জন্য নতুন, যেমন আমরা এই জায়গায় ক্লাস দেখতে পাইতেছি, এরপরে আইডি দেখতে পেতেছি। তো ক্লাস এন্ড আইডি এগুলা কি আমরা একটু পরে দেখি, তবে তার আগে আমাদের একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে আচ্ছা এর জন্য আমরা একটা layout.css নিই। আচ্ছা, এই জায়গায় আমরা এই লাইনটা একটু খেয়াল করি যে আমরা বলছি কি বডি, এরপর একটা কার্লি ব্র্যাকেট এন্ড তারপর আমরা একটা অ্যাট্রিবিউটস দিছি বা হচ্ছে একটা লিখছি যে উইথ 100%। এখন এই জায়গায় তিনটা, এটা একটা সিএসএস ডিক্লারেশন বা সিএসএস স্টেটমেন্ট। তো এই জায়গায় সিএসএস স্টেটমেন্টের আমরা তিনটা পার্ট আছে, চারটা পার্ট আছে। একটা হচ্ছে হলো এটাকে বলে সিলেক্টর, এরপর হচ্ছে হলো আমাদের প্রপার্টি আর হচ্ছে ভ্যালু। আর এই প্রপার্টি আর ভ্যালু দুইটা মিলে হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো কিরকম, আমাদের এই বডিটাকে দ্বারা আমরা হচ্ছে আমার HTML এর যে বডি ট্যাগটা আছে এই বডি ট্যাগটাকে সিলেক্ট করছি। তার অর্থ হচ্ছে এইটারে আমরা হচ্ছে সিলেক্টর হিসেবে ব্যবহার করছি। তো আমি এখন এই কার্লি ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ বডি ট্যাগের ব্লকের মধ্যে যে কোনো চেঞ্জ যদি আমরা করি সেটা হচ্ছে আমরা এই বডি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো HTML এর মধ্যে। তো এটা হচ্ছে আমার সিলেক্টর। তো সিলেক্টর হিসাবে আমরা চাইলে ট্যাগ নেম ব্যবহার করতে পারি, যেমন আমরা বডির জন্য সরাসরি বডি ব্যবহার করছি, ডিভের জন্য আমরা চাইলে ডিভ ব্যবহার করতে পারতাম। কিন্তু এই জায়গায় একটা প্রজেক্টের মধ্যে আমার যে এই একটা ছোট প্রজেক্ট, আমি কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট লেআউটটা সাজাইছি। তো আমার এই লেআউটটার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা
তো মোটামুটি 6টা বা 7টার মতো ডিভ আমি ডিক্লেয়ার করছি। তো যখন আমি ডিভ বলে এই জায়গায় কাউন্ট করব বা কল করব সিলেক্টর হিসাবে, তখন আমার এই জায়গায় HTML কোন ডিভটাকে সিলেক্ট করব। তো এই জায়গায় একটা হ্যাসেল বা হচ্ছে HTML এর ঝামেলার ব্যাপার হয়ে যায়, যে দেখা যায় আমি যদি কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ করি তাহলে হচ্ছে সবগুলোর অ্যাট্রিবিউটস ওই অ্যাট্রিবিউটসটা চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য হচ্ছে আমরা ক্লাস আর হচ্ছে আরেকটা সিলেক্টর সিস্টেম, সেটা হচ্ছে আইডি, এই দুইটা ব্যবহার করি। তো এই ক্লাস হচ্ছে ধরেন ক্লাস ডিক্লেয়ার করার সিস্টেম তো আপনারা দেখলেন, ক্লাস লেখার পরে আমরা যে কোনো নাম দিতে পারি। এখন নামটা আপনি হচ্ছে রিলেভেন্ট রাখার চেষ্টা করবেন, যে আপনি কোন ডিভে বা হচ্ছে কোন এলিমেন্টে এটা ব্যবহার করতেছেন তার উপরে ডিপেন্ড করে। যেমন আপনি যদি কোনো বাটনে ব্যবহার করেন, তো আপনি সেই বাটনে যদি একটা ক্লাস অ্যাড করতে চান, তো বাটন তো আপনার পুরো প্রজেক্টে অনেকগুলাই থাকতে পারে। তো ওই বাটনটাকে স্পেসিফাই করার জন্য আপনি হচ্ছে ওই বাটনটা কি কাজ করে, ধরেন আপনার এটা লগ ইন বাটন হতে পারে, রেজিস্ট্রেশন বাটন হতে পারে, বা হচ্ছে বাই নাও বাটন হতে পারে, যে কোনো বাটন হতে পারে। তো ওই বাটনটাকে স্পেসিফাই করার জন্য আপনি ক্লাস নেম দিতে পারেন, যে হচ্ছে বাই নাও বাটন, বাই নাও আন্ডারস্কোর বাটন। তো এটা হচ্ছে আমাদের ক্লাস। তো ক্লাস এই জায়গায় তখন আমরা কি করি, এই জায়গায় যেমন আমরা বডি অ্যাট্রিবিউট মানে বডি সিলেক্টর ধরে হচ্ছে হলো কল করছি বডিকে, এই জায়গায় আমরা তখন ক্লাস নেম ধরে কল করতে পারি। যেমন আমি ডট দিয়ে হচ্ছে হলো কন্টেন্ট, তো ডট দিয়ে কন্টেনার। এখন আমি যদি এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করি, এই চেঞ্জটা আমার এই ডিভের মধ্যে অ্যাপ্লাই হবে। তো এইখানে আমার আরেকটা বিষয়, যেটা যে আমি এই জায়গায় আন্ডারস্কোর কেন দিলাম, স্পেস কেন দিলাম। তো বডি সেকশন আমি যখন লিখছি, এটাকে যদি আমি এইভাবে স্পেস দিই, তখন হচ্ছে আমার এই বডি আর হচ্ছে হলো সেকশন, এই দুইটা আলাদা আলাদা মানে সেম এলিমেন্টারি দুইটা ক্লাস হিসাবে অ্যাপ্লাই হইতেছে। তখন আর এটা বডি সেকশন থাকতেছে না, এটা হচ্ছে হলো বডি একটা ক্লাস, সেকশন আরেকটা ক্লাস। এখন এটা যখন আপনার অনেকগুলা ক্লাস দরকার হয় বা একটা সেম নামের ক্লাস দিয়ে আপনি হচ্ছে অনেকগুলাতে চেঞ্জ করতে চান, তখন আপনি এটা ব্যবহার করেন আপনার সুবিধা মতো। কিন্তু এই জায়গায় হচ্ছে যে এটা হচ্ছে ডুয়েল ক্লাস সিস্টেম। এই জায়গায় একটা এলিমেন্টের জন্য আমরা 2টা বা 3টা ক্লাস কল করতে পারি। তো কল করলে 3টার দ্বারাই আমরা হচ্ছে সিএসএস এ ওই ক্লাসটা বা ওই এলিমেন্টটার অ্যাক্সেস নিতে পারবো। তো এরপরে আসে আইডি। তো সেম ভাবে আইডি দিয়েও আমরা এই যে ক্লাস বা আমার এলিমেন্ট যেগুলো আছে এই এলিমেন্ট গুলোতে আমি অ্যাক্সেস নিতে পারি। তবে আইডির ক্ষেত্রে একটা স্পেশালিটি হচ্ছে, আমরা যখন জাভাস্ক্রিপ্ট করি বা আমরা হচ্ছে এই এলিমেন্ট গুলোকে আমার ব্যাকএন্ডের সাথে বা ডাটাবেজের সাথে যখন কানেক্ট করতে চাই, তখন আমি ক্লাস দিয়ে কিন্তু কানেক্ট করতে পারি না, তখন এটা আমার আইডির উপরে স্পেসিফাই। তো এই কারণে আমরা স্টাইলিং বা সিএসএস এর সাথে আইডি কে তেমন অ্যাড করি না। আইডি জাস্ট আমরা হচ্ছে ডাটা কন্টেনার। এটা অনেকটা হচ্ছে আপনার ধরেন যে ডাটা কেবল আর চার্জিং কেবল দুইটার মধ্যে ডিফারেন্স যেমন থাকে, যে চার্জিং কেবল দিয়ে আপনি চার্জ দিতে পারেন, কিন্তু ডাটা যখন আপনি ওইটা দিয়ে ডাটা করতে চান, ইউএসবি কেবল হিসাবে ব্যবহার করতে চান, তখন অনেক সময় সাপোর্ট করে না ভালো ভালো যে মোবাইলগুলো, আর অনেক সময় ডাটা হচ্ছে লস হয় বা ডাটা প্যাকেট লস ব্রোক হয়ে যায়। তো কিন্তু আপনি যখন হচ্ছে ডাটা কেবল ইউজ করেন অরিজিনাল, তখন ওটা দিয়ে আপনি চার্জও দিতে পারেন আর সুন্দরভাবে ডাটাও কিন্তু আপনি একবারে 3.5G যে বা ইউএসবি যে পোর্ট অনুসারে হচ্ছে আপনি স্পিড পান ডাটা ট্রান্সফারে। তো সেম জিনিসটা এই জায়গায় আমরা ক্লাস দিয়ে সিএসএস এ ক্লাস এন্ড আইডি দুইটা দিয়ে আমরা সিএসএস এ কাজ করতে পারি, ঠিক দুইটা দিয়ে আমরা কল করতে পারি, চেঞ্জ করতে পারি অ্যাট্রিবিউট। কিন্তু এই আইডি দিয়ে হচ্ছে আমরা আরেকটা করি কি, জাভাস্ক্রিপ্ট করলে বা হচ্ছে ব্যাকএন্ডে করলে বা ডাটাবেস কানেক্ট করলে, তখন আমার এই আইডি কানেক্ট করতে হয়। তখন আমরা ক্লাস যদি কানেক্ট করতে যাই, সেটা ডাটাবেজে বা হচ্ছে আমার ব্যাকএন্ডের সাথে বা জাভাস্ক্রিপ্টের সাথে ওটা কানেক্ট হবে না বা কাজ করবে না। তো তার জন্য যে আমরা যখন স্টাইলিং এর কাজ করি বা সিএসএস এর জন্য সিলেক্টর ব্যবহার করি, তখন আমরা ক্লাস ব্যবহার করি। আর যখন হচ্ছে আমাদের এই যে ডাটাবেস বা জাভাস্ক্রিপ্টের সাথে কাজ করি, তখন হচ্ছে আমার আইডি ব্যবহার করি। যেমন আমি ফর্ম থেকে কোনো ডাটা যদি ব্যাকএন্ডে পাঠাতে চাই, যে আমি লগ ইন করলাম বা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই ডাটাগুলো পাস করতে হয় আমার ব্যাকএন্ডে। তো এই ডাটাগুলো পাস করার জন্য হচ্ছে আমি ওই
আইডি ব্যবহার করি তখন আমরা ক্লাস ব্যবহার করি না। তো ক্লাস, আর এই জন্যই আবার আমরা হচ্ছে যখন একটা এলিমেন্টের 2টা বা 3টা বা তার বেশি যখন আমার কল করার দরকার হয়, তখন হচ্ছে আমরা ডুয়াল বা ট্রিপল ক্লাস সিস্টেম, যেমন এরকম স্পেস দিয়ে 3টা ক্লাস ডিফাইন করে দিই। তো এই হচ্ছে আর কি সিলেক্টর সিস্টেম। তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? সবাই বুঝতে পারছেন কথা বলে? প্রবলেম থাকলে জিজ্ঞেস করেন, আর যদি প্রবলেম না থাকে তাহলে বলেন যে না বুঝতে পারছেন। সিএসএস এর জন্য কি আমরা আইডি লাগবে না ইউজ করতে? আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনি চাইলে এটা ইউজ করতেই পারেন, কোনো সমস্যা না। কিন্তু দেখা গেল যে আপনি এই জায়গায় সবগুলা যদি আইডি দিয়ে ব্যবহার করেন, তো আপনি আবার যখন এই সেম ওয়েবসাইটটা আপনি যখন ব্যাকএন্ডের জন্য নিলেন, তখন কিন্তু আপনার আবার আইডি কিন্তু ডুয়াল আইডি সিস্টেমে কাজ করে। কিন্তু আপনি যখন একটা আইডি দিয়ে বা একটা এলিমেন্টে 2বার বা 3বার আইডি ব্যবহার করেন, তখন ডাটার যে ফ্লো, আপনি কোন জায়গা থেকে ডাটাগুলো পাঠাইতেছেন, এই ডাটা ফ্লো গুলা কিন্তু আপনার কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। যেমন আপনি ফর্ম থেকে ধরেন আপনার ফর্মের একটা আমার ইনপুট ফিল্ড আছে, যে জায়গায় আপনি হচ্ছে আপনার ফোন নাম্বার ইনপুট দিচ্ছেন। তো দেখা গেল যে আপনি স্টাইলের জন্য তখন হচ্ছে এই জায়গায় ব্যবহার করলেন, যে কি বলে এটাকে, আইডি ব্যবহার করলেন, ক্লাস ব্যবহার করলেন না কোনো কারণে। তো তখন দেখা যায় কি যে এই ক্লাসটা আমরা যখন ওয়েবসাইট ইউজ করি, তখন কিন্তু আমাদের এই জায়গায় ধরেন আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা ফেসবুকের এটা দিই, তো আমরা ইন্সপেক্ট যদি করি, আমার কিন্তু এই জায়গায় জাভাস্ক্রিপ্ট দেখায় না, কিন্তু আমার এই জায়গায় কিন্তু বা ব্যাকএন্ডের কোনো কিছু দেখায় না, কিন্তু আমি কিন্তু এইচটিএমএল আর সিএসএস স্টাইলগুলো এই জায়গায় দেখতে পারি। যে স্টাইল এই জায়গায় আছে, এলিমেন্ট এই জায়গায় হচ্ছে আমার এই যে এইচটিএমএল বডি ট্যাগ আছে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ আছে, ডিপ ট্যাগ আছে, এগুলো আছে। তো এই আমি যখন জাভাস্ক্রিপ্ট দেখতে চাই, তখন কিন্তু আমার এরা জাভাস্ক্রিপ্ট দেখতে দেয় না, বা জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমার জন্য বোঝার জন্য না। এটা তখন আমাদের এই জায়গায় কোড আছে, কিন্তু এগুলা দেখলে আপনি বুঝবেন না, কারণ ডাটা ট্রান্সফার বা ডাটা ফ্লো গুলা অনেক এই জায়গায় হার্ড। তো প্রবলেমটা কি হয়, যখন আপনি এই জায়গায় সিএসএস এর জন্য একটা আইডি ইউজ করেন, তখন আপনার হচ্ছে তো এই জায়গায় হচ্ছে আপনার এই যে ক্লাস নেম গুলা থাকে, যে ক্লাস বা আইডি নেম গুলা এই জায়গায় স্পেসিফিক ভাবে করা থাকে। তো ফেসবুকের এক্সট্রা সিকিউরিটি লেয়ার আছে, এই কারণে ফেসবুক এই জায়গায় এরকম আমাদের জন্য আইডি গুলা ওপেন করে দিতে পারছে। কিন্তু আপনি যখন ধরেন যে আপনার যে ওয়েবসাইট গুলা, বেসিক টাইপের যে ওয়েবসাইট গুলা বা হচ্ছে নর্মাল যে ওয়েবসাইট গুলা, এরা কিন্তু এক্সট্রা করে কোনো সাইবার সিকিউরিটি এক্সপার্ট হায়ার করে না যে আমার ওয়েবসাইটের সিকিউরিটি কন্ট্রোল করবে বা সিকিউরিটির জন্য এই নিবে মেজারমেন্ট নিবে এক্সট্রা কোনো। তো তখন কি হয়, আপনি যদি ধরেন একটা ইনপুট ফিল্ডের জন্য আইডি ওপেন করে রাখেন, ওই আইডিটা অন্য কেউ কালেক্ট করে একটা ডাটাবেজের সাথে কানেক্ট করে দিতে পারে। তখন দেখা যায় কি, আপনি যদি এই জায়গায় পাসওয়ার্ড সেন্ড করেন, একই সাথে 2 জায়গায় আপনি জানতেছেনও না, কিন্তু আপনার সেম আইডি দিয়ে বা আপনার হচ্ছে সেম লিঙ্ক দিয়ে 2 জনে ডাটাগুলো পেয়ে যেতেছে। তো এটা একটা রিস্কের ব্যাপার। এই কারণে হচ্ছে আমরা যখন ওপেন সোর্স কাজ করি বা হচ্ছে যে গুলাতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা ওইরকম হাই বাজেটের কোনো কাজ না থাকে, তখন আমরা একটু সাবধানে, মানে আমাদের বেসিক পর্যায়ে থেকেই হচ্ছে আমরা এই সিকিউরিটি মেজারমেন্ট গুলা নিজে রাখি, যে এই জায়গায় ওপেন কোনো আইডি রাখি না, যাতে আমরা এটা বাইরে থেকে অ্যাক্সেস পাই। ক্লাস দিয়ে কিন্তু ডাটা ওইভাবে অ্যাক্সেস নেওয়া সম্ভব না, বা আমরা এটা অ্যাক্সেস নিতে পারি না। কিন্তু জাভাস্ক্রিপ্টে কিন্তু আমি চাইলে বাইরে থেকে একটা জাভাস্ক্রিপ্ট পেজ অ্যাড করে আমি আপনার ফর্ম থেকে ডাটাগুলো চুরি করতে পারি। তো এই জন্য আমরা হচ্ছে যে ডাটা সিকিউরিটি মেজারমেন্টের জন্য এক্সট্রা আইডি ব্যবহার করি বা ওপেন আইডি ব্যবহার করি না। তো যেগুলোতে আমাদের না করলেই না, বা হচ্ছে ডাটা ফ্লো করা দরকার, ব্যাকএন্ডে কানেক্ট করা দরকার, শুধুমাত্র ওইগুলোতে ব্যাকএন্ড কানেক্ট করার জন্য করি। তবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা যখন হচ্ছে সার্ভার থেকে আইকন ইনপুট করি, যেমন ফন্টসাম আছে, এরপর হচ্ছে আমাদের গুগল আইকন আছে। তো তারা হচ্ছে কি করে, ওদের ক্লাস দিয়ে সার্ভার থেকে ডাটা সেন্ড করে। তো তখন কি হয়, আমরা যখন ওই আইকন গুলাতে চেঞ্জ করতে যাই,
তো ওই আইকন গুলোতে চেঞ্জ করার জন্য তখন আমরা যদি আবার ক্লাস ব্যবহার করি তাহলে ওই যে সার্ভার সাইডের যে ক্লাসটা থাকে ওইটার সাথে হচ্ছে ডাটা কলেকশন ঘটে, যার কারণে আমি যে চেঞ্জ গুলো দিতেছি ফন্ট কালার বলেন ফন্ট সাইজ বলেন ওইগুলো আমার আইকনে অ্যাপ্লাই হয়। ওইটা আমরা হচ্ছে যখন আইকন ইউজ করব তখন দেখবো। এখন আমরা লেআউটের দিকে আসি, ওটা এখন বললে বুঝলেন। তো সিএসএস এর ব্যাপারে যেটা বলতেছিলাম যে সিএসএস এর তিনটা পার্ট, এটা হচ্ছে সিলেক্টর, তারপরে এটা হচ্ছে হলো অ্যাট্রিবিউটস, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউটস এর ভ্যালু। এখন আপনি এই অ্যাট্রিবিউটস আর এই চেঞ্জ করা ভ্যালু এই দুইটা মিললে হচ্ছে আমার হয় একটা এটা কি যেন বলছিলাম, হ্যাঁ এই দুইটা মিললে হয় হচ্ছে আমার একটা ডিক্লারেশন। তো এই ডিক্লারেশন অর্থ হচ্ছে আমি কোন অ্যাট্রিবিউটস এর ভ্যালু চেঞ্জ করছি, যেমন আমার এই জায়গায় বাই ডিফল্ট কোনো উইথ ছিল না, তো আমি এই জায়গায় উইথ এর ভ্যালু চেঞ্জ করে 100% দিচ্ছি। এরপরে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে ডিফল্ট ভাবে হোয়াইট থাকে, আমি ওটার অ্যাট্রিবিউটস চেঞ্জ করে হচ্ছে হলো ব্ল্যাক বা আমার যে কাস্টম কালার বা আমার প্রয়োজন মতো আমি কালারগুলা চেঞ্জ করতেছি। তো এইটা হচ্ছে সিএসএস এর কাজ। সিএসএস এর তিনটা পার্ট, একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে অ্যাট্রিবিউট, আর আরেকটা হচ্ছে এই অ্যাট্রিবিউটস চেঞ্জ করার জন্য আমরা যে ভ্যালুগুলা ব্যবহার করি। তো অ্যাট্রিবিউটস থাকে হচ্ছে হলো বাম পাশে, আর ডান পাশে যেটা আমরা দিই সেটা হচ্ছে ভ্যালু। তো সিএসএস এর এই তিনটা পার্ট। তো এই জায়গায় আমি উইথ চেঞ্জ করছি, তো উইথ চেঞ্জ করার ফলে কি হয়েছে সেটা তো এখন আমরা এই জায়গায় লাইভ সার্ভারটা ওপেন করি। আচ্ছা, তো এইখানে এখন আমরা বুঝতেছি না, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই। তো আমরা প্রথমেই আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি। তো ব্যাকগ্রাউন্ড কালার সেট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাট্রিবিউটসও ব্যবহার করতে পারি, আবার শুধু ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি, এটা যে কোনো হচ্ছে ব্যবহার করা যায়। আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলাম, তো আমি ব্যাকগ্রাউন্ড কালার একবার দিলাম। তো এই জায়গায় কালারের ক্ষেত্রে আমরা তিনটাই ব্যবহার করি। যেমন সরাসরি কালারের নাম বলতে পারি অ্যাকুয়ামেরিন, রেড, ব্লু, ব্ল্যাক। এরপরে আমরা হচ্ছে আরো ব্যবহার করি হচ্ছে হেক্সা নাম্বার বা হচ্ছে হেক্সা ভ্যালু। যেমন আমরা যদি এই জায়গায় যাই HTML কালার। তো এই জায়গায় হচ্ছে আমরা তিনটা কালার ব্যবহার করি খুব বেশি। একটা হচ্ছে হেক্সা নাম্বার, এই হ্যাশ কোড দেওয়া, আর আরেকটা হচ্ছে হলো RGB ভ্যালু, আর আরেকটা হচ্ছে সরাসরি নাম ধরে কল করি, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম। তো রেড এর জন্য আমি যদি সরাসরি রেড হিসাবে ডিক্লেয়ার করি এই জায়গায় এটাকে রেড আসছে, কিন্তু আমি যদি এই সেম জিনিসটা যদি এই জায়গা থেকে এই হেক্সা নাম্বারটা কপি করি, তো হেক্সা নাম্বার কপি করার সময় আমার হ্যাশ সহ কপি করতে হবে। তো এটা যদি দেই তাহলে আমার এই রেড রেডি থাকে। আর আমি যদি RGB ব্যবহার করি সেটাও ব্যবহার করতে পারবো। RGB এর জন্য আমার তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু লাগবে, কন্ট্রোল সি। তো এই হচ্ছে আমার ভ্যালু। তো আমরা এই জায়গায় কি করি, সহজে সুবিধার জন্য VS কোডে এই এক্সট্রা ফ্যাসিলিটিটা পাওয়া যায়। আমরা যখন কালার ব্যবহার করি তার পাশে একটা হচ্ছে এরকম স্কয়ার শেপে কালারের প্রিভিউ দেখা যায় যে কি কালার ব্যবহার করছি। এই জায়গা থেকে আমরা হচ্ছে অটোমেটিকলি কালার চয়েস করতে পারি, কালার ওপাসিটি, এরপর হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, এই সুবিধাটা দেয়। তো এর জন্য আমরা কি করি, অনেক সময় কালার না খুঁজে ওইভাবে কালার প্যালেটে যায়, আমরা সরাসরি এই জায়গা থেকে হচ্ছে ধরেন যে কোনো একটা কালার দরকার আমার, তো আমি প্রথমে ব্ল্যাক বা ব্লু হচ্ছে কল করি, BLACK ব্ল্যাক, তারপরে জাস্ট এটার উপরে কার্সরটা রাখলে আমরা আমাদের পছন্দ মতো সহজে কালারটা চেঞ্জ করতে পারি। আমার বারবার হচ্ছে ওই HTML কালার পিকার বা হচ্ছে এরকম ইয়েতে যাওয়ার দরকার হয়। তো কালারগুলো মেইনলি হচ্ছে আপনার ডিজাইন বা হচ্ছে আপনার যে ক্লায়েন্টের যে ক্রাইটেরিয়া সেটা অনুসারে হয়। তো এই কারণে ওইগুলো আমরা হচ্ছে তখন কালার কোড ওই জায়গায় দেওয়া থাকে। তো আমাদের এরকম ভাবে
খুঁজে খুঁজে নিজেদের কালার কোড অ্যাপ্লাই করার দরকার হয়। তো আমরা উইথ দিছি, হাইট সেট করি একটা, হাইট 100, আর হচ্ছে আমরা মেজারমেন্টের জন্য হাইট বলেন, উইথ বলেন, ফন্ট সাইজ বলেন, কয়েকটা মেজারমেন্টের জন্য হচ্ছে কি ব্যবহার করি যে px, এটা হচ্ছে পিক্সেল, সরি px ব্যবহার করি। এটা হচ্ছে ফন্ট সাইজের জন্য বা হচ্ছে এসের জন্য। তো এটা লেখক হচ্ছে আমার ডিসপ্লে যে রেজুলেশন, ওই রেজুলেশনে বা যেমন যাদেরটা হচ্ছে এইচডি রেজুলেশনের, ওই রেজুলেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে 1 পিক্সেল 2 পিক্সেল করে আমরা হচ্ছে নিতে পারি। আর আরেকটা হচ্ছে আরএম, এটাও আমরা ফন্টের জন্য ব্যবহার করি। এটা হচ্ছে 16 পিক্সেলের হচ্ছে 1 আরএম। তো যখন আমাদের একটু বেশি বড় ফন্ট দরকার হয় তখন হচ্ছে আমরা আরএম অ্যাট্রিবিউটস ব্যবহার করি। যেমন আমার একটা হেডার দরকার, যেটা হচ্ছে আমি অনেক বড় ইসে নিতে চাইতেছি বা বড় ফন্টে নিতে চাইতেছি, তখন হচ্ছে আমরা আরএম ব্যবহার করি, পিক্সেল ব্যবহার করি না। কারণ আমি যদি 2 পিক্সেল 2 আরএম 2 আরএম ইউজ করি এই জায়গায়, তাহলে হচ্ছে 16 দুগুণে 32 পিক্সেল হচ্ছে আমি পাইতেছি একবার। তো এই কারণে আমরা যখন একটু বড় ফন্ট নেওয়ার দরকার হয় তখন আমরা পিক্সেল ব্যবহার করি। আবার 20-25 এরকম যখন আমাদের নেওয়ার দরকার হয় তখন আমরা সরাসরি পিক্সেল ব্যবহার করি। তো পিক্সেলটা হচ্ছে আমরা মেইনলি সব জায়গায় কমন ইউজ করি, যেমন মার্জিন বলি, প্যাডিং বলি, এরপরে বর্ডার রেডিয়াস বলি, এই ধরনের চেঞ্জগুলোতে আমরা পিক্সেল ব্যবহার করি। আর আরএম শুধুমাত্র আমরা হচ্ছে ফন্টের জন্যই মেইনলি ফোকাস করে ব্যবহার করি। তো এই দুইটাই আমাদের বেশি ব্যবহার করা হয়। আর পার্সেন্টেজ ব্যবহার করি, যেমন আমি এই জায়গায় উইথের জন্য 100% ব্যবহার করছি। তো পার্সেন্ট ব্যবহার করলে 100% বলতে আমার পুরো ডিসপ্লে যেটা থাকে, অ্যাভেলেবেল ডিসপ্লে বা হচ্ছে ভিউ যেটা থাকে, সেটা আমরা হচ্ছে নিতে পারি। যেমন আমি এই জায়গায় উইথ 100% দিছি, মানে আমার ডিসপ্লের এই জায়গা থেকে এই পর্যন্ত পুরাটা আমার হচ্ছে নিবে। তো এরপর যদি কোনো কারণে আমার ডিসপ্লেটা ধরেন চেঞ্জ হয়ে ছোট হয়ে যায়, তার কোনো কারণে যদি ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন আমার 100% বলতে এই জায়গা থেকে এই পর্যন্তই থাকবে, অর্থাৎ এর বাইরে কন্টেন্ট আমার বের হবে। তো যতটুকুতে আমার ভিউ পোর্ট বা হচ্ছে ভিউ দেখানোর জন্য জায়গা থাকে, পুরো টোটাল জায়গাটাই কভার করে। তো এই কারণে আমরা 100% ব্যবহার করি। তো পার্সেন্টেজ ব্যবহার করার আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট রেসপন্সিভ করার ক্ষেত্রে পার্সেন্টেজ যদি ব্যবহার করি, তাহলে হচ্ছে এইগুলো আমরা আরেকটু যখন অ্যাডভান্স জানা করবো তখন দেখবো যে পার্সেন্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার এই ডিসপ্লের যে চেঞ্জ বা ডিসপ্লের সাইজের যে চেঞ্জটা, এইটার সাথে সাথে এখন আমার ডিসপ্লে উইথ আছে 384 পিক্সেল। তো এই যে চেঞ্জের সাথে সাথে আমার ভিতরে যে এলিমেন্ট থাকে এগুলোরও চেঞ্জ দেখতে পারি। তো কি কি চেঞ্জ দেখতে পারি সেটা আমরা হচ্ছে আরেকটু দেখি। যদি CSS file তো আমরা প্রথম ক্লাসে বলছি যে আমাদের CSS তিন ভাবে করি আমরা, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। তো এটা হচ্ছে এক্সটার্নাল CSS, একটা .css ফাইল থাকে আমার। ইনলাইন CSS হচ্ছে আমরা সরাসরি স্টাইল ট্যাগ দিয়ে করি। আর ইন্টারনাল হচ্ছে আমাদের হেডার ট্যাগ, টাইটেলের নিচে একটা স্টাইল নামে ট্যাগ নিই, এরপর এর মধ্যে হচ্ছে আমরা CSS করি।
তো আমি চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা একটা div নিই, div and body, এই জায়গায় বডিতে আমরা অ্যাট্রিবিউট চেঞ্জ করি, বডি height 100, width 30, sorry, width 100%, this height 1, 2, 3. তো এই জায়গায় আমি উইথ ব্যবহার করলাম যে আমার টোটাল যে ডিসপ্লে সাইজ আছে, মানে আমার টোটাল যে বডি আছে, আমার বডি হচ্ছে আমরা ধরলাম যে 50%, তো আর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো আমি এটাকে যদি লাইট সার্ভার ওপেন করি, তো এই জায়গায় আমি এটাকে যদি চেঞ্জ পেড করি, তাহলে দেখেন যে আমি যখন এই ডিসপ্লে সাইজ বড় হইতেছে, এটা কিন্তু অটোমেটিক্যালি আমার হচ্ছে ডিসপ্লের সাথে সাথে বড় হইতেছে, কিন্তু আমি আবার যখন ডিসপ্লে ছোট করতেছি তখন এটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে ডিসপ্লের সাথে সাথে ছোট হয়ে যেতেছে। তো বেশি ছোট হওয়ার কারণে হচ্ছে আমরা এক্সট্রা কোনো রেসপন্সিভ করার দেইনি, এই কারণে এটা হচ্ছে এলিমেন্ট আসতেছে। বাট যেটা আমাদের দেখার বিষয় যে আমরা এই জায়গায় যে এটার সাইজ রেশিও ডিসপ্লের সাথে, এটা কিন্তু 50%ই থাকতেছে। তো এখন এইটারে যদি আমি 50% না করে হচ্ছে এটারে আমি 200 পিক্সেল তো 100 পিক্সেল করি, 1 সরি না, আচ্ছা 50% 192 0 আচ্ছা আমি এটার একটা নির্দিষ্ট 500 পিক্সেল দিই, 500 পিক্সেল উইথ দিলাম। তো এখন যখন আমরা এটারে যাই, তো তো এখন যখন আমরা ছোট করতেছি, তাও তো এটা যে এখন আমার ডিসপ্লে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত ওইটা পাইতেছে না। এটা যে দুই পাশে যে মেজারমেন্টটা ছিল 50%, সেই মেজারমেন্ট ঠিক নেই। তারপরে আমি এক মোবাইলের ডিসপ্লে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ আমার যে ডিসপ্লে চেঞ্জটা, এই মেজর কোনো চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি এটার উইথের কোনো কমপ্লিমেন্টস পাইতেছি না। তো এটা যখন আমরা পার্সেন্ট ব্যবহার করি, যে 50% and এই জায়গায় এটা 100%, এই জায়গায় কিন্তু আমার চেঞ্জটা অ্যাকুরেটলি, আমি যখন এই জায়গায় বড় করতেছি এটার সাথে সাথেই বড় হইতেছে, আবার যখন ছোট করতেছি এটা কিন্তু সাথে সাথেই ছোট হইতেছে। কিন্তু যখন আমরা এটা ফিক্সড একটা সাইজে দিতেছি যে 500 পিক্সেল 180 পিক্সেল, তখন কিন্তু আমার এই যে চেঞ্জটা কিন্তু অ্যাকুরেট হইতেছে না। এটা হলো একটা। আর দ্বিতীয় হচ্ছে আমার যখন মোবাইলের বা ট্যাবের ডিসপ্লে, অর্থাৎ ডিসপ্লের সাইজ টোটালি চেঞ্জ না হইতেছে ততক্ষণ পর্যন্ত এটা কোনো রেসপন্স করতেছে না। তো এই প্রবলেমটা, এটার জন্য আমার হচ্ছে কি করতে হয়, প্রত্যেকটা ডিসপ্লের জন্য আলাদা আলাদা কোড লিখতে হয়। তো এই হ্যাসেলগুলোর থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে অ্যাকুরেটলি যে আমাদের কি বলে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য আমরা হচ্ছে হলো পার্সেন্টেজটা ব্যবহার করি। এই জায়গায় যখন আমরা এটা রাখতেছি তখন আমরা আমাদের এটার উইথ লাইন আপ কোনোটাই লেআউট কোনোটাই কিন্তু ব্রেক হইতেছে না, যে এটা সেন্টারে ছিল সেন্টারে আছে। এরপরে এর যে চেঞ্জগুলো কোনো মানে অ্যাবনর্মালিটি নেই, কিন্তু যদি এটা ফিক্স উইথে থাকে তখন এই চেঞ্জটা এরকম স্মুথলি হয় না, তো একটু ইনঅ্যাকুরেট হয় বা হচ্ছে অ্যাকুরেশনের প্রবলেম, অ্যাকুরেসিতে। তো
যেটা বলতেছিলাম, আমরা ছিলাম আমাদের লেআউট সিএসএস। তো অ্যাট্রিবিউটস গুলো তো আমরা মোটামুটি দেখলাম, হাইট দেখলাম, উইডথ দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম। তো তো আমরা ছিলাম আমাদের হচ্ছে লেআউটে। তো আমাদের এখন হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা বডি নিয়ে কাজ করতেছিলাম। তো বডিতে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট দিলাম, উইডথ দিলাম, বাট কোনো একটা কারণে আমরা ব্যাকগ্রাউন্ড কাজ করতেছি। আচ্ছা, তো কাজ না করার মেইন কারণ হচ্ছে আমরা যখন সিএসএস এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করি বা হচ্ছে যে কোনো এক্সটার্নাল সিএসএস নিয়ে, তখন আমাদের একটা সিএসএস ফাইলটাকে লিংক করতে হয়। তো লিংক করার জন্য লিংক ট্যাগ, তো ওই জায়গায় লিংক দিলে আমরা দেখতে পারবো স্টাইল শিট, তারপর আমার ফাইলের লোকেশন .layout.css। তো এখন যখন এটা আমি হচ্ছে কানেক্ট করে দিছি, তো আমি একটা চেঞ্জ দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে। ওইগুলা নট জেনারেলি সিএসএস কানেক্ট করলে সাথে সাথে অটোমেটিকলি ডিফল্ট একটা ভ্যালু থাকে যেটা চেঞ্জ হয়। আমরা কালারটাকে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারি, যেটা বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গেল। তো এখন আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউটস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে কোনো আইটেম সেন্টার করার জন্য আমাদের কি করতে হয় বা কি করতে পারি আমরা। তো আইটেমসটাকে আগে আমরা ভিজিবল করি, যেমন আমাদের কন্টেইনার বলতেছিলাম। তো কন্টেইনারের একটা ব্যাকগ্রাউন্ড দিই, আচ্ছা হাইট দিই, উইডথ দিই, হাইট 100 তো ভিএইচ আর হচ্ছে পার্সেন্টেজ ব্যাপারটা সেম বলতে আমরা বুঝাইতেছি যে পার্সেন্ট যদি যখন আমরা ব্যবহার করি তখন আমরা বলতেছি যে ডিসপ্লের পুরো টোটাল যতটুকুতে ডিসপ্লেতে আমার ওয়েবসাইটের বডি দেখানো সম্ভব টোটালটাতে। আর ভিএইচ মানে আমরা বলে দিতেছি যে ভিউ পোর্ট, অর্থাৎ আমার একটা প্রত্যেকটা মনিটর বা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসেরই একটা ভিউ কাউন্ট থাকে, যে আমার কতটুকু পর্যন্ত ভিউ দেখাতে পারবে। 100 ভিএইচ মানে হচ্ছে আমার টোটাল ভিউ পোর্টটাই আমরা নিতেছি, বা হচ্ছে ভিউ পোর্ট থেকে 100 ভিউ পোর্ট নিতেছি। তো এই ভিউ পোর্টটা বা হচ্ছে ভার্টিক্যাল হাইট যেটাই বলি আমরা, এটারে ভার্টিক্যাল ভিউ পোর্ট হাইট টোটাল, এটা ফুল ফর্ম। তো এইটা পার্সেন্টেজের মতোই কাজ করে সেম অনেকটা, কিন্তু সুবিধা হইতেছে যে আমার একটা থাকে, যেমন উইথ যদি আমি 100 ভিএইচ দিই তাহলে আমার টোটাল এই জায়গা থেকে এই স্ক্রল বারের আগ পর্যন্ত, কিন্তু আমি যদি হাইট দেই 100 ভিএইচ তখন কিন্তু আমার এই যে জায়গা থেকে শুরু হয় এরপরে এই নিচের স্ক্রল বার আসে, কারণ কি এই স্ক্রল বারের আগ পর্যন্ত হচ্ছে আমার V8। আর হচ্ছে হলো এটা হচ্ছে হরিজন্টাল, এটাতে কি বলে আমার ঠিক মনে নেই, VH। আচ্ছা, পার্সেন্টেজের সাথে আরো মেইন ডিফারেন্স যেটা হচ্ছে আমাদের এই জায়গায় একটা চার্ট আছে, এই চার্টটা তো ওইরকম ভাবে বুঝার কিছু নাই, বাট এই জায়গায় হচ্ছে একটা ডিসপ্লের দেখাইতেছে যে আমাদের ব্রাউজার গুলো যে আছে, ক্রোম আছে, এজ, সাফারি, ফায়ারফক্স, অপেরা, এরপর ইন্টারনেট এক্সপ্লোরার, তো এইগুলার এক একটা ভিউ পোর্টের কাউন্ট থাকে, যেটার কথা আমরা বলছি যে কাউন্ট থাকে। তো এই টোটাল কাউন্টটা থেকে নিয়ে আমরা হচ্ছে হলো আমাদের যে চেঞ্জ গুলা করি বা যে কাজগুলা করি এগুলা, তো এগুলাতে বিভিন্ন থাকে, কি বলে এটারে, মেজারমেন্ট থাকে। তো অত ডিপ মেজারমেন্টে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের 100 ভিএইচ মানে হচ্ছে জাস্ট সিম্পল ভাষায় আমাদের টোটাল ডিসপ্লেতে আমরা যতটুকু দেখাতে পারি। আর এইটা আমরা সব জায়গায় ব্যবহার করি না, এটা জাস্ট আমরা হচ্ছে হাইটের ক্ষেত্রে ব্যবহার করি। উইথের ক্ষেত্রে আমরা আরেকটা VW মেবি একটা আছে, তো ওটা আমরা পার্সেন্টেজ দিয়েই কভার আপ করে ফেলি, এই কারণে ওটা আমাদের দরকার হয় না। তো হাইটের জন্য 100 ভিএইচ ঠিক আছে। এন্ড হচ্ছে আমাদের 100%। তো এই জায়গায় একটা স্ক্রল বার আসছে, তো এটার জন্য আমার আগে ডিফল্ট যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ ডিফল্ট যে হাইট উইডথ আছে
সরি হাইট উইডথ না মার্জিন প্যাডিং এগুলাকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা হচ্ছে রুট কল করব। তো স্টার দ্বারা আমরা হচ্ছে হলো রুট কে কল করি, অর্থাৎ আমার এই স্টার দিয়ে যদি আমি কোনো অ্যাট্রিবিউট দিই এই অ্যাট্রিবিউটসটা আমার প্রত্যেকটা এলিমেন্টে অ্যাপ্লাই হবে। তো আমি এই জায়গায় বললাম যে মার্জিন 0 pdd প্যাডিং 0। তো আমার এই জায়গায় এই স্ক্রল বার গুলো এখন চলে গেছে, অর্থাৎ আমার যে ডিফল্ট মার্জিন প্যাডিং গুলো ছিল ওইগুলা সব এলিমিনেট হয়ে গেছে। এই কারণে আমার ওই যে স্ক্রল বার সেটা আর আসে না। তো এখন আমরা হচ্ছে কাজ করতে পারবো। এখন আমাদের প্রয়োজন মতো আমরা হচ্ছে দিয়ে নিতে পারবো মার্জিন মার্জিন প্যাডিং আমাদের প্রয়োজন মতো আমরা দিয়ে এই জায়গায় কাজ করতে পারবো। তো আমরা কন্টেইনারটাকে প্রথমে একটু ভিজিবল করি। ভিজিবল বলতে আমরা এই জায়গায় উইডথ সেট করি হচ্ছে 100 px pg তো আমার এই জায়গায় মেইন কন্টেইনারটাকে আমরা একটা ছোট হাইট দিয়ে প্রথমে এই জায়গায় নিচ্ছি। তো আমাদের প্রত্যেকটা এলিমেন্টেরই ডিফল্ট কিছু ভ্যালু থাকে। তো এরকম আমাদের একটা হচ্ছে হলো ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে আমাদের এলিমেন্টটা কিভাবে আমাদের ডিসপ্লেতে অ্যাপিয়ার হবে বা হচ্ছে কিভাবে আমরা এটার অ্যালাইনমেন্ট করব সেটা ইন্ডিকেট করে। তো ডিফল্ট ভাবে ডিসপ্লে হচ্ছে হলো আমাদের, আচ্ছা আমরা এটাতে দেখি যে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইনমেন্ট যদি দিই তো আমার অ্যাট্রিবিউটসটা কাজ করবে না, এই জায়গায় তো একটা এরর দিবে আমাদের। তো আমাদের বাই ডিফল্ট হচ্ছে হলো ডিসপ্লে ব্লক আকারে থাকে। এই যে এই জায়গায় বলা আছে দ্য ডিসপ্লে ব্লক প্রপার্টি প্রিভেন্টস অ্যালাইন আইটেম ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট। অর্থাৎ ডিফল্ট ভাবে আমাদের যে কোনো প্রপার্টি ডিসপ্লে ব্লক হিসাবে থাকে। তো এইটারে যদি আমি মুভ করাইতে চাই আমার পছন্দ মতো বা ফ্লেক্সিবল ওয়েতে আমি মুভ করাইতে চাই, এর জন্য আমার হচ্ছে অ্যাট্রিবিউটস চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টিতে হচ্ছে ফ্লেক্স। তো যখন আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম তখন আমার এই জায়গা থেকে এই যে ইরোরটা চলে গেছে বডিতে। এই যে অ্যালাইন আইটেম এই জায়গায় যে ইরোরটা ছিল এটা চলে গেছে। এন্ড আমি যদি রেজাল্টটা দেখি আমার এই জায়গায়, তো আমার আইটেমটা ভার্টিক্যালি সেন্টারে আসছে। ফ্লেক্স হচ্ছে ব্লক যে ডিফল্ট যে ভ্যালুটা থাকে, অর্থাৎ ডিসপ্লে ব্লক হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু থাকে যে কোনো এলিমেন্টের জন্য। তো এই এলিমেন্টে বা ব্লকের মধ্যে যখন থাকে তখন আমাদের এই অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এই প্রপার্টি গুলো হচ্ছে কাজ করতে পারে। মানে ব্লক থাকলে এক জায়গায় সেট থাকে, ওইটারে মুভ করানো যায় না ফ্লেক্সিবল ওয়েতে। তো এটারে ফ্লেক্সিবল ওয়েতে মুভ করার জন্য হচ্ছে আমার ডিসপ্লে ফ্লেক্স নামে যে প্রপার্টি ব্লক থেকে চেঞ্জ করে ফ্লেক্সে নিতে হবে। এখন এটা নিব কার? তো ব্লক যখন থাকে তখন বডিতে যখন আমার ডিসপ্লে ব্লক অ্যাট্রিবিউটস ছিল তখন এটা হচ্ছে আমার কন্টেইনার যে এলিমেন্টটা আছে এটারে আটকে দিয়েছিল ফ্লেক্সিবল ওয়েতে মুভ করানোর জন্য চাইল্ডকে। এই জায়গায় আমরা যে প্যারেন্ট চাইল্ড সিস্টেম বলছিলাম যে বডি ভিতরে যে এই ডিপগুলো এখন আপনি মনে করেন যে নাই, আমার শুধু কন্টেইনার আছে। তো আমি কাজ করতেছি শুধু কন্টেইনার নিয়ে। এই রেড জোনটা হচ্ছে আমার কন্টেইনার। তো আমার এই জায়গায় বডি যখন প্যারেন্ট, তখন আমার বডি যদি বলে যে চাইল্ডগুলো ফ্লেক্সিবল হইতে পারবে তখনই এটা আমি হচ্ছে সেন্টারে নেওয়া, লেফট নেওয়া, রাইট নেওয়া এগুলো করতে পারবো। অন্যথায় এটা হচ্ছে হলো ডিসপ্লে ব্লক প্রপার্টিতে ডিফল্ট ভাবে সেট হয়ে থাকে। তো ব্লক যখন থাকে তখন আমি চেঞ্জ করে দেখেছি যে এই জায়গায় ইরর আসে এন্ড এটা চেঞ্জ হয় না, কারণ তখন ব্লক প্রপার্টি হচ্ছে আটকায় দেয় অ্যালাইন আইটেম আর জাস্টিফাই কন্টেন্টকে অ্যাকশন নেওয়ার জন্য বা হচ্ছে চেঞ্জ গুলো করার জন্য। যেমন আমি যদি এই জায়গা থেকে ডিসপ্লে ফ্লেক্সটা উঠে দিই কন্ট্রোল এক্স, তাহলে হচ্ছে আবার আমার এটা আগের জায়গায় চলে গেছে। কিন্তু আমার কিন্তু এই যে অ্যালাইন আইটেম যে প্রপার্টিটা ছিল এটা কিন্তু জায়গায় আছে। তো এখন আমি যদি
আমি যদি ইন্সপেক্টে যাই, তো এই যে এই জায়গায় আমার হচ্ছে বডির মধ্যে আমরা এটা দিছি, এই যে বডি ট্যাগ, তো হাইট দিছি, উইডথ দিছি, ব্যাকগ্রাউন্ড কালার সব ঠিক আছে। তো অ্যালাইন আইটেমের ক্ষেত্রে এই যে দেখেন এটা একটু কেমন ব্লার হয়ে আছে, এন্ড হচ্ছে এই জায়গায় আমরা যখন এটার উপরে কার্সরটা নিছি তখন বলতেছে যে দ্য ডিসপ্লে ব্লক প্রপার্টি প্রিভেন্টস অ্যালাইন আইটেম ফ্রম হ্যাভিং অ্যান ইফেক্ট। অর্থাৎ আমার এটারে যদি আমি ডিসপ্লে ব্লক প্রপার্টিতে সেট থাকে তখন আমি হচ্ছে আমার চাইল্ডগুলারে চাইলেও মুভ করাতে পারবো না, যদিও আমি অ্যাট্রিবিউটস দেই সেগুলা কাজ করবে না। তো তারপরে আমাকে সাজেশন দিছে কি ট্রাই অ্যাডিং ডিসপ্লে গ্রিড আর ডিসপ্লে ফ্লেক্স। তো গ্রিড দিয়ে যখন কাজ করি আমরা তখন গ্রিডের ভিতরে আমার অ্যালাইন আইটেম বা জাস্টিফাই কন্টেন্ট এগুলো অনেক হ্যাসেলে থাকে। তো এই কারণে সহজ ওয়েতে আমরা হচ্ছে হলো ফ্লেক্স ব্যবহার করি। তো যখন এই ফ্লেক্স ব্যবহার করতেছি আমরা এই জায়গায়, তো আমি যখন বলতেছি যে ডিসপ্লে ফ্লেক্স, তো ডিসপ্লে ফ্লেক্স সেট করার সাথে সাথে আমার এই যে অ্যালাইন আইটেম ইফেক্ট নিচ্ছে এই জায়গায়। তো এরপরে আমার আরেকটা অ্যাট্রিবিউটস দেওয়া দরকার, সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো যখনই আমি সেন্টার দিছি তার মানে আমার হচ্ছে এই যে আইটেমটা সেন্টারে আসছে। তো এখন সেন্টার ছাড়াও আরো কিছু এই জায়গায় প্রপার্টি আছে, যেমন আমি যদি চাই যে লেফট নিব, লেফট নিতে পারবো। যেমন এই জায়গায় আমি সেন্টার না দিয়ে যদি বলি যে লেফট, আচ্ছা লেফট তো আছে অলরেডি, আমরা রাইট ট্রাই করি, বা হচ্ছে এন্ড ট্রাই করি, এই জায়গায় এই যে এন্ডে চলে আসছে। এরকম ভাবে অ্যালাইন আইটেমের ক্ষেত্রেও আচ্ছা আমরা স্টার্ট নিতে পারি। তো এটা তখন আমরা আমাদের প্রয়োজন মতো মুভ করাতে পারি। তো আরেকটা যেটা আমরা এই জায়গায় এটা একটু কপি করে নিয়ে যাই আমাদের কোড এডিটরে, আরেকটা যেটা সুবিধা আমরা পাই সেটা হচ্ছে তো এখানে আমরা যদি আরো একটা কন্টেইনার নেই, তো এখানে আমার কন্টেইনার আছে দুইটা। তো আমি কন্টেইনারের মাঝখানে একটা হচ্ছে মার্জিন দেই, বা হচ্ছে দুইটার মাঝখানে একটা গ্যাপ দিই। তো এখন এই জায়গায় দুইটার মাঝে যদি আমি গ্যাপ দিতে চাই, যে কোনো কারণে হচ্ছে আমার দুইটার মাঝে সেন্টার দিয়ে গ্যাপ দিতে হবে, আমরা একটা আছে মার্জিন ব্যবহার করতে পারি। তো মার্জিন ব্যবহার করলে প্রবলেমটা কি, যে আমি যদি ধরেন এই জায়গায় মার্জিন দিই, তো এখন আমার এটারে হচ্ছে দুইটা আমি চাইতেছি যে দুই পাশে সমান স্পেস রেখে সমানভাবে মার্জিন দিতে হবে। তাহলে আমার হচ্ছে এই জায়গায় মেজারমেন্ট করা লাগবে যে আমি উইথ কত দিছি, কত দেওয়ার পরে। তো পার্সেন্টেজ যখন আমরা আবার ব্যবহার করতেছি তখন তো আমার কাছে মেজারমেন্টটা আরো হ্যাসেল, কারণ আমি তখন এই কত অ্যাকচুয়ালি কত পিক্সেল উইথ পাইতেছি বা হচ্ছে মার্জিন পাইতেছি এইটা আমরা বুঝতে অসুবিধা হতেছে। তখন আমরা কি করি, যে মার্জিনটা অ্যাট্রিবিউটস ব্যবহার না করে তখন আমরা জাস্টিফাই কন্টেন্টটাকে হচ্ছে জাস্ট স্পেস বিটুইন অ্যারাউন্ড বিটুইন দিয়ে দিই, তাহলে হচ্ছে এই যে দুইটার মাঝখানে স্পেস চলে আসছে। তো এরপরে আরেকটা আমার দুই পাশে স্পেস দরকার এলিমেন্টের, তখন হচ্ছে আমরা অ্যারাউন্ড দিই। তো অ্যারাউন্ড যখন আমরা ব্যবহার করি তখন কি হয়, মাঝখানের স্পেসটা বেশি থাকে, দুই পাশে একটা মানে সেম সাইজের স্পেস রাখে। তো এইটার যে আমার এখন চারপাশে হচ্ছে সমান দরকার স্পেসটা, তখন হচ্ছে আমরা ব্যবহার করি স্পেস ইভেনলি। স্পেস ইভেনলি নামে আরেকটা অ্যাট্রিবিউটস আছে এটা। তো এটা যখন ব্যবহার করি তখন আমার এই পাশে এই মাঝখানে এইখানে সব জায়গায় সেম পরিমাণে স্পেস আছে। এখন আমি যদি আরো এলিমেন্ট অ্যাড করি এই জায়গায়, তো এগুলার মাঝখানেও স্পেস গুলা কিন্তু সে এই পাশে যতটুকু এখানে ততটুকু সব জায়গায় সেম। তো আবার যদি আমি যেটা বললাম যে আমি যদি এটা আরো অন্যভাবে আনতে পারি, যে স্পেস ইভেন্টের জায়গায় অ্যারাউন্ড যদি দেই স্পেস অ্যারাউন্ড, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পাশে স্পেসটা কম, মাঝখানের স্পেস গুলা কিন্তু একটু বেশি। তো
ওই যে আমার ডিজাইনের অনুসারে and আমার প্রয়োজন অনুসারে হচ্ছে আমি অ্যাট্রিবিউটস গুলা ব্যবহার করি। তো বুঝতে পারছেন তো সেন্টারে নেওয়ার যে বিষয়টা, বুঝছেন? প্রশ্ন থাকলে করেন। ডিভের যে ক্লাসটা আছে ওখানে শুধু ডিভ দিয়ে যদি আমি কাজ করি তাহলে কি হবে, নাকি কন্টেইনার লিখতে হবে? শুধু ডিভ দিয়ে যদি আপনি কাজ করেন, যেমন আমরা এই জায়গায় এটা যদি ধরেন আমরা তো নিলাম কন্টেইনার, তো এখন আমি হচ্ছে এটারে কন্টেইনার না বলতেছি এটা ডিভ। সরাসরি আমি ডিভ কে কল করি, div। তো এখন কি হলো, এখন আপনার এই ন্যাভবারের মধ্যে যতগুলা ডিভ আছে প্রতিটা ডিভের মধ্যে কিন্তু হচ্ছে আপনার এই হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, এরপরে হচ্ছে যে অ্যাট্রিবিউটস গুলো আপনি দিবেন এখানে সিএসএস এর জন্য, এই যে এই জায়গায় আপনি হাইট 100 পিক্সেল, উইথ 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন রেড, এই সবগুলা কিন্তু এই ডিপ যতগুলো আছে ভিতরে বলেন বাইরে বলেন বা প্যারেন্ট ডিপ চাইল্ড ডিপ যা বলেন সবার মধ্যেই অ্যাপ্লাই হয়েছে। তো এইটা এইভাবে হলে তো আপনি আপনার লেআউট সাজাতে পারবেন না বা কাজ করতে পারবেন, কারণ আপনি একটা ডিপ ছোট হবে একটা ডিপ বড় হবে, এই জন্যই তো আমরা হচ্ছে আলাদা আলাদা ডিপ নিছি। তো তাহলে এটা প্রবলেম। তো ওইগুলার আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করার জন্য হচ্ছিল আমরা আলাদা আলাদা নাম দিই। যেমন আমরা সবাই তো মানুষ, এখন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা একটা আইডেন্টিটি আছে না, আপনার নাম একটা আমার নাম তাজিন, যেরকম সবারই আলাদা আলাদা নাম আছে সেম, যে এই জায়গায় প্রত্যেকটা ডিভের আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস নেওয়ার জন্য আমরা হচ্ছে এগুলাতে ক্লাস নেম দিই। আচ্ছা, এটা আমরা ছিলাম হচ্ছে কন্টেন্ট। কন্টেইনারের হাইট উইথ আমরা with 100% height 100 VH তো আমরা উইথটা চাইলে একটু কমেও নিতে পারি, 90% বা 85% এর নিতে পারি, 85%। তো এরপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেহেতু আমার ডিপটা সেন্টারে থাকা লাগবে, মানে আমার ওয়েবসাইটটা সেন্টারে থাকবে, দুই পাশে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস রাখলাম ওয়েবসাইটের ডিজাইন অনুসারে যার যারটা সেরকম হবে। তো এখন হচ্ছে আমাদের ন্যাপ বার নিয়ে কাজ করি আমরা যদি। আচ্ছা, তো আমি চাইতেছি যে আমার ডিভের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এগুলোরও সেন্টার হিসাবে রাখবো। আমরা জাস্ট সেম কোডটা কপি করে ডিভের মধ্যে বসা দিছি, কন্টেইনারে বসা দিছি। এখন কন্টেইনারের যে এলিমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে সেম ভাবে আছে, অর্থাৎ সেম ভাবে বলতে এগুলোও সেন্টারে আছে। তো এখন হচ্ছে আমরা প্রথমে ন্যাপ বার নিয়ে কাজ করি। তাহলে ন্যাপ বার ডিভের জন্য যেটা ন্যাপ বারের জন্য যে ডিভ নিয়েছিলাম ন্যাপ বার, তো এই জায়গায় আমরা উইথ দিই, প্রথমে উইথ দিলাম 100%, তো উইথ দিলাম 100% আর হচ্ছে হাইট ন্যাম্বার যেহেতু চিকন থাকে খুব বেশি দরকার নেই, আমরা 100 পিক্সেলই সেট করি, ঠিক সেট করি। তো এটা হচ্ছে আপনারা ডিজাইন অনুসারে সেট করবেন, যার যতটুকু লোগো থাকে বা হচ্ছে লোগোর সাইজ, তারপর আইকন মেনুগুলোতে কি কি অ্যানিমেশন দেন তার উপরে ডিপেন্ড করে
আপনারা চেঞ্জ করবেন বা আপনারা ডিজাইন করবেন, বাট আমরা এই জায়গায় একটা আর কি ডামি হিসাবে 100 পিক্সেল ধরি অ্যান্ড হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরি। ওটা আপনার হচ্ছে ফিগমার ডিজাইন যেটা দেওয়া থাকবে আপনার, যেটা আপনার ক্লায়েন্ট দিবে সেটাতে হচ্ছে এটা বলা থাকবে যে এই জায়গায় এটা কতখানি নিলে আপনার সুবিধা হবে, ওটা ডিজাইনে ডিসক্রাইব করা থাকে। তো ন্যাপ বানানো নিলাম, তো ন্যাপবার এরপরে হচ্ছে আমাদের হিরো সেকশন বা বডি সেকশন, আমরা এটার নাম দিয়েছিলাম কি বডি সেকশন, বডি সেকশন। তো বডি সেকশনের মধ্যে আমার ডিভ আছে দুইটা। তো ফ্লেক্স দিলে আমরা দেখছি যে বাই ডিফল্ট কিন্তু আমার নরমালি কিন্তু আমার এলিমেন্ট আসে কিভাবে, একটার পরে একটা নিচে নিচে আসে। আমার আমি পি অ্যাড করলে তারপরে যদি আরেকটা ডিভ অ্যাড করি এটা নিচে আসে, কিন্তু যখন ফ্লেক্স ব্যবহার করি তখন কিন্তু এটা নিচে নিচে আসে না, তখন এটা অটোমেটিকলি পাশাপাশি হয়ে যায়। তো আমার ফ্লেক্স এই কাজেও আমরা ব্যবহার করতে পারি, যখন আমাদের দুইটা এলিমেন্ট পাশাপাশি নেওয়ার দরকার হয় তখন আমরা জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিলে দুইটা পাশাপাশি চলে আসে। যেমন এই জায়গায় আমরা বডি সেকশনের মধ্যে হচ্ছে উইথ দিলাম, width 100%, height সরি এই জায়গায় আমরা এটারে হচ্ছে ন্যাপবারের জন্য 100 পিক্সেল না করে এটারে 10 VH করে, তাহলে আমাদের মেজারমেন্টের সুবিধা হবে 10 VH। তাহলে আমাদের মেজারমেন্টের সুবিধা হবে। টোটাল 100 VH। আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ, এই যে দেখেন এই জায়গায় আমাদের ন্যাপবারের পাশে পরে আমরা যখন আরেকটা ডিম নিছি সেটা পাশে চলে আসছে। তো এইটা এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমরা ফ্লেক্স ডিরেকশন নামে একটা আছে সেটা ব্যবহার করি। এটা হচ্ছে আমার মেইন কন্টেইনারে, যেহেতু নিচে নিচে থাকবে আমার মেইন কন্টেইনারের মধ্যে, তো আমরা জায়গায় এফডি ডিরেকশন কলাম। তো এই যে আবার এটা আমার আগের অবস্থায় চলে আসছে, তার মানে এখন নিচে ডিপ যেটা আছে সেটা হচ্ছে আমার নিচে আছে। তো আমি এই জায়গায় যদি হাইট দিই, তো হাইটটা আমরা হচ্ছে হলো 70 VH রাখি, আর ফুটারের জন্য হচ্ছে আমরা আর 10 VH ইউজ করবো। তাহলে 70, ন্যাপবারের 10 80, আর হচ্ছে ফুটারের 10 90 করবো, তাহলে তো আরো 10 করে এই জায়গায় 80 ইউজ করি, অথবা আমরা এই জায়গায় 15 VH ইউজ করি, 15 VH। ওকে, তো 70 VH। তো এটার ভিতরে যেহেতু দুইটা ডিপ, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, দিলেও ওটা দেখা যাবে না, তো যার কারণে আমরা নিলাম না। তো নিচে আমরা এখন চাইল্ড ডিপ দুইটা নিয়ে কাজ করি। তো হ্যাঁ এটাই তো বডি সেকশন না, বডি সেকশন না, ওটা ছিল বডি ডিপ মানে বডি এলিমেন্ট, মানে টোটাল মেইন এটা HTML ট্যাগ, আর এটা হচ্ছে আমরা ক্লাস নেম দিয়েছি বডি সেকশন। বুঝেন না? এই যে এই জায়গায় এটা হচ্ছে হলো বডি ডিপ, আর এটা আমরা নাম দিছি বডি সেকশন। আমরা এটা চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, এটা আমরা চাইলে কন্টেন্ট সেকশনও দিতে পারি, কন্টেন্ট সেকশন। তো এটার নাম আমার এই জায়গায় চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশন।
তো এখন কন্টেন্ট সেকশনের মধ্যে আমার আরো দুইটা আছে, সাইড মেনু একটা আর মেইন কন্টেন্ট একটা। তো আমি সাইড মেনু নিয়ে কাজ করব, সাইড মেনু। তো এইখানে একটা জিনিস দেখি যে আমরা, আচ্ছা আগে আমরা এটারে ভিজিবল করি। ওকে, তো আচ্ছা ঠিক আছে। তো উইথের ক্ষেত্রে আমরা এই জায়গায় একটা জিনিস দেখি যে আমরা এটাতে উইথ দিছি 100% কন্টেন্ট সেকশনে। তো আমার সাইড মেনু, তো মেনু যেহেতু বার, খুব বেশি জায়গার দরকার নাই। তো আমি যদি এটার 20% দিই আর মেইন কন্টেন্টের জন্য আমি যদি বাকি 80% রাখি, তাহলে আমার এটা মোটামুটি রেশিওটা ঠিক থাকে। তো আমি এটার উইথ সেট করব হচ্ছে উইথ 20%, হাইট 100%, অর্থাৎ আমার মেইন কন্টেইনার যেটা ওটার 70 ph হাইট এটা নিবি। আর এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি আমরা বোঝার জন্য, একোয়া। তো আমরা দেখি এই যে আমরা এই জায়গায়, তো এটা ছিল কি, এটার নাম ছিল হচ্ছে সাইড মেনু। সাইড মেনু। আচ্ছা, আর হচ্ছে যেহেতু এই সাইড মেনুতে আমি কোনো পি ট্যাগ বা h1 ট্যাগ ইউজ করিনি, সরাসরি ডিভের মধ্যে, তো আমি যদি এই জায়গায় টেক্সট অ্যালাইন দিয়ে দিই, টেক্সট অ্যালাইন সেন্টার দিই, তাহলে আমার এটা এই যে সাইড মেনু এইখানে সেন্টারে চলে আসছে। যদিও ওই জায়গায় আসে না, এই মাঝখানে একবারে টোটাল সেন্টারে আনতে হলে আমার হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আনতে হবে। তো যাই হোক, সেন্টারে আমার যতটুকু আসছে তাতেই মোটামুটি চলে। তো বাকি যেটুকু আছে আমার, বাকি ছিল আমার 80%, তো আমরা বাকি 80% হচ্ছে মেইন কন্টেন্টে দিয়ে দেব। তো ডট মেইন কন্টেন্ট with 80% height, 100% BGC, text সেন্টার, আর এটার আমরা এই জায়গায় বলে দিই যে মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্ট। হ্যাঁ, তো এখন দেখি আমরা এই জায়গায়, তো আমার সাইড মেনুর নিচে কিন্তু আসছে, পাশে আসে না, কারণ এটা হচ্ছে HTML এর ডিফল্ট অ্যাট্রিবিউটস যে একটা শেষ হলে তারপরে আরেকটা আসবে। তো এই চেঞ্জটা করার জন্য হচ্ছে আমি যদি মেইন কন্টেইনারে ডিসপ্লে ফ্লেক্স দেই, তাহলে এটা পাশে চলে আসে। তো বুঝতে পারছেন তো? তো এখন এটা হাইট টু টোটাল, যেহেতু আমরা এই জায়গায় 20%, 80% দিছি, মানে 100%, আমার এটা অটোমেটিকলি সেন্টারে আছে। আমার অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট দিয়ে সেন্টারে নেওয়ার দরকার নেই। তারপরে উইথ হাইট আমরা পুরোপুরি ফুল দিছি, 100% দিছি। তো যার কারণে আমার এটা আর ওই ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম দিয়ে কাজ করার দরকার নেই, জাস্ট মানে অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্ট দিয়ে কাজ করার দরকার নেই, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স দিছি। এতে আমার হচ্ছে অ্যালাইন আইটেম গুলা সুন্দরভাবে জায়গা হয়ে গেছে। তো এখন হচ্ছে আর বাকি 10% থাকে আমার 100% 100 VH এর, সেটা আমরা ফুটার সেকশন দিব। তো ফুটার সেকশন height 100 ph, sorry 10 ph, 15 ph ছিল, 15 ph with 100% BGC। তো ফুটার সব সময় হয় গ্রেইশ কালারের, অ্যাশ কালার বা এই টাইপের ডার্ক কালারের টাইপের আসে, একটু ব্ল্যাকিশ কালারে। তো আমরা এটারে অ্যাশ কালার দিলাম, এন্ড হচ্ছে টেক্সট চ্যানেল সেন্টার, যে জায়গায় বললাম এটা
ফুটার সেকশন সেকশন ছিলাম যে এখানে টেক্সট লাইন যে সেন্টার ব্যবহার করা এখানে তো আমি কোনটা ব্যবহার করতে পারবো জাস্টিফাই সেন্টার বা হ্যাঁ আপনি করলে ওইটা যদি ব্যবহার করতেন তাহলে এটা একেবারে বরাবর সেন্টারে চলে আসতো একবারে মাঝামাঝি চলে হ্যাঁ একেবারে মাঝামাঝি চলে আসতো আর এটা কেমন করবো আর এইটা আসছে কারণ আমার কিন্তু এই জায়গায় আর কোনো কন্টেন্ট নাই নিচে, তো যার কারণে এইটা এই জায়গায় আসছে। এখন আমি যদি আবার এইটার জন্য হচ্ছে মানে একটা পি ট্যাগ নিতাম, পি ট্যাগ নিয়ে এরপর যদি পি ট্যাগের হাইট উইথ এই টোটাল কন্টেইনারটার সমান করতাম, তখন আবার হচ্ছে যখন আমি টেক্সট অ্যালাইন সেন্টার করতাম তাহলে এটা সেন্টার আসতো। এখন তো এইটা হচ্ছে পুরো খোলা একটা এলিমেন্ট, কারণ এইটারে তো আমি কোনো পি ট্যাগ বা হচ্ছে এইচন ট্যাগের মধ্যে নেইনি, এটা জাস্ট আমি ডিভের মধ্যে যা লিখে দিছি যে। তো এইটার যখন আমি অ্যাট্রিবিউটসটা চেঞ্জ করছি তখন বলতেছি যে ডিভের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেটার সেন্টার মানে ডিভের অ্যালাইনমেন্ট গুলো কিন্তু আমার শুরু হয় একেবারে প্রথম লাইন। তো আমি জাস্ট এই জায়গায় অ্যালাইনমেন্ট সেন্টার করার কারণে যে ভার্টিক্যাল বা এটারে কি বলে হরিজন্টাল না যাই হোক আর কি পাশাপাশি এদিক থেকে এটা সেন্টারে আসছে, কিন্তু এই যে লম্বালম্বি বা যেটা হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল ওয়ে বা হচ্ছে হরিজন্টাল ম্যাপিং এইটাতে সেন্টারে আসে না, কারণ হচ্ছে আমার ডিভ সবসময় স্টার্ট থেকে শুরু করে। আর এটা টোটাল যে এরিয়া এটা কিন্তু টোটালটাই এই ডিভের এরিয়া। তো এটা হচ্ছে আমি যদি পি ট্যাগ নেই তখন আবার আমার পি ট্যাগের একটা হাইট যদি দেই আমি যে ডিভের সমান হাইট, তখন যদি সেন্টার করি তাহলে এটা আবার আমার এই জায়গায় সেন্টারে আসবে। তো আমার অত কমপ্লেক্সিটির দরকার নেই, আমি যদি জাস্ট এই জায়গায় ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার অ্যাড করি মেইন কন্টেন্ট, তো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট, এই যে আমাদের সেন্টারে চলে আসছে। বুঝতে পারছেন? তার মানে আমরা হচ্ছে ওইটা দিয়ে ফোর্সফুলি যে কোনো কিছুরই সেন্টারে নিতে পারি, কোনো প্রবলেম নেই। মানে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইনমেন্ট সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তো এখানে যদি আরো কন্টেন্ট আসে তাহলে আমরা হচ্ছে পাশাপাশি আসবে নিচে নিচে নেওয়ার জন্য এই যে ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিলে আমার এগুলো সব আবার নিচে নিচে যার যার মতো চলে আসবে। তো এটা হচ্ছে বেসিক একটা ওয়েবসাইটের লেআউট। অনেক ওয়েবসাইটে সাইড মেনু থাকে না, পুরোটাই মেইন কন্টেন্ট থাকে, আবার কিছু কিছু ওয়েবসাইটে সাইড মেনুও থাকে। তো এটা হচ্ছে ডিজাইনের উপরে ডিপেন্ড করে। বারবার বলতেছি যে ওয়েবসাইটটা পুরোটাই হচ্ছে ক্লায়েন্ট বা আপনার যে ডিজাইন আপনার হাতে থাকবে তার উপরে ডিপেন্ড করে বা তার উপরে হচ্ছে এই করে আপনার পুরো ওয়েবসাইটটা তৈরি করতে হবে। তো আরো কোনো কিছু প্রশ্ন বা জানার? বাসে যে আপনারা ভিডিও দেখেন এরপরে যদি না বুঝেন তারপর তো আসি নেক্সট ক্লাসে তাহলে আবার বুঝাই দিব। তো আজকে হলো বেশ কিছু জিনিস নতুন আমরা দেখছি, যেটা হচ্ছে হলো আইটেম সেন্টার করা, তারপর হচ্ছে আমার সিএসএস নিয়ে তো আমরা আজকে নতুন ক্লাস শুরু করছি একেবারে। তো প্রথম আপনারা সিএসএস গুলা নিয়ে একটু ই করেন, মানে প্রথম সিএসএস গুলো আপনারা ফন্ট কালার চেঞ্জ হচ্ছে টেক্সট কালার চেঞ্জ এগুলা কিছু ই করেন। যেমন আমরা যদি আজকের এইতে দেখি তো topic 2 style তো এটা হচ্ছে হলো আমরা একটা পি ট্যাগ নিছি এন্ড হচ্ছে পি ট্যাগের জন্য আমরা একটা পি নিচে টেক্সট অ্যাড করছি। তো এই জায়গায় আমার পি ট্যাগের হচ্ছে আমরা পি ট্যাগ যেহেতু একটাই, তো আমরা সরাসরি ট্যাগের নাম ধরেই কল করি। এখন অ্যাট্রিবিউটস এর মধ্যে হচ্ছে হলো প্রথমেই আসে হচ্ছে ফন্ট কালার চেঞ্জ। তো এর জন্য আমাদের কালার নামে একটা অ্যাট্রিবিউটস আছে কালার। আপনি এই জায়গা থেকে যে কোনো কালার দিলেন,
আমার এই জায়গায় ফন্ট কালার চেঞ্জ। তো এই জায়গায় আমরা যেটা বারবার বলতেছি যে আমার সিএসএস এর তিনটা পার্ট, একটা হচ্ছে সিলেক্টর, এটা হইতে পারে আপনার ট্যাগের নেম, হইতে পারে আপনার হচ্ছে ক্লাস নেম অথবা আইডেন্টি, যে কোনো এই তিনটা থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন। এছাড়া সুডো ক্লাস নামে আরো কিছু বিষয় আছে, ওইগুলো হচ্ছে আমরা আরো পরে অ্যাডভান্স বিষয় যখন করবো তখন দেখবো, সেকেন্ড ক্লাসে অত কমপ্লেক্সিটির দরকার নেই। তো নর্মাল যেটা বিষয় ডিসক্রিপশনে যে ডিসক্রাইব করার এই জায়গায় যে আমার সিএসএস এর পার্ট তিনটা, একটা হচ্ছে সিলেক্টর, যেটা আমরা হচ্ছে যেটা দ্বারা আমরা যেই অ্যাট্রিবিউট যেই এলিমেন্টটাকে চেঞ্জ করতে চাই বা স্টাইল করতে চাই সেই এলিমেন্টটাকে সিলেক্ট করি। এরপর কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা ব্লক ডিফাইন করি যে এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে এই সিলেক্টরের পার্ট। তারপরে হচ্ছে আমার হচ্ছে এটার বলে প্রপার্টি, যেমন কালার প্রপার্টি আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করি, এই যে আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি। তো এরপর তো প্রপার্টি আর হচ্ছে নেক্সট যেটা থাকে এটা হচ্ছে ভ্যালু। তো এটারে আপনি অ্যাট্রিবিউটস বলতে পারেন। আর টোটালি দুইটা মিললে হয় হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটস বা হচ্ছে কল ডেসক্রিপশন স্টেটমেন্ট, আপনি যেটা বলেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় স্টেটমেন্ট, সিএসএস এর ভাষায় এটা অ্যাট্রিবিউটস। তো এই টোটাল অ্যাট্রিবিউটস আর এটা হচ্ছে আমাদের আমরা বললাম যে প্রপার্টি। তো এরকম আরো বেশ কিছু প্রপার্টি থাকে। তো এই প্রপার্টি গুলো তো আর আমি সব একবারে বলতে পারবো না। তো আমাদের এই জায়গায় হচ্ছে সিএসএস এর ভিতরে বিভিন্ন বিভিন্ন প্রপার্টি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বর্ডার, মার্জিন, ব্যাকগ্রাউন্ড, কালার, কিভাবে আপনি কালার চেঞ্জ করবেন, ফন্ট সাইজ চেঞ্জ করবেন, আইকন চেঞ্জ করবেন, লিঙ্ক অ্যাড করবেন, টেবিল অ্যাড করবেন, ডিসপ্লে, ম্যাক্স উইথ, এগুলো নিয়ে টোটাল এই জায়গায় ডেসক্রিপশন আছে। আমি জাস্ট আপনাদেরকে যেটা ব্যবহার আমরা সবচেয়ে বেশি করি, মানে আমাদের ওয়েবসাইটে 90% বা 99% বলতে পারেন যে ব্যবহার করার দরকার হয়, মাস্ট বি, আমি শুধু ওই অ্যাট্রিবিউট বা ওই কোডগুলো নিয়ে কথা বলতেছি। তো আপনাদের তো শুধু এটুকু জানলে হবে না। আপনার যেহেতু আপনি একজন কন্টেন্ট ডিজাইনার বা ডেভেলপার যেটাই বলেন, আপনার এই বিষয়ে একটা বেস্ট নলেজ থাকতে হবে যে আপনি যে কোনো ডিজাইন বা যে কোনো কিছুকে যাতে কোডে কনভার্ট করতে পারেন। তো আপনার জাস্ট শুধুমাত্র ধরে ধরে এটুকু শিখতে হবে না। আমি আপনারে বলতেছি যে কিভাবে শিখবেন। আপনার হচ্ছে এই গাইডলাইন ফলো করে পরবর্তীতে যে অ্যাডভান্স বিষয়গুলো, অ্যাডভান্স বলতে যে বিষয়গুলো বাকি থাকে, যেমন আমরা যে ডিসপ্লে শুধুমাত্র একটা প্রপার্টি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ফ্লেক্স। আপনি ব্লকের মধ্যে আরো কি কি প্রপার্টি অ্যাড করা যায়, তারপর হচ্ছে গ্রিডের মধ্যে আর কি কি প্রপার্টি অ্যাড করা যায়, করলে কি কি চেঞ্জ হয়, এই বিষয়গুলো আপনার নিজের এক্সপ্লোর করতে হবে। এরপরে যদি আপনি না পারেন বা প্রবলেম হয়, কারণ আমার ক্লাস তো সংক্ষিপ্ত হয়, মাত্র 24টা ক্লাস, 24টা ক্লাসে তো এত কিছু আমি আপনাদেরকে ওইভাবে ডিসক্রাইব করতে পারবো, কারণ আমার এরপর জাভাস্ক্রিপ্ট ধরতে হবে আপনাদের জন্য, টেলিন ধরতে হবে। তো এই বিষয়গুলো ডিসক্রাইব করে আপনার হচ্ছে গাইডলাইন দিতে হবে। তো এর জন্য আমাদের সময় দরকার। তো আমি জাস্ট আপনাদেরকে যেই মোস্ট ইউজ কেস গুলা সেগুলা বলে দিতেছি বা দেখা দিতেছি বা এই জায়গায় বুঝাই দিতেছি। এরপর বাসায় যে আপনি প্র্যাকটিস করবেন, তারপর যদি না বুঝেন একদিন সময় নেবেন যে ভাই আমি আমার অনেকগুলা প্রবলেম জমছে, আমি সলভ করতে পারতেছি না, আপনি যদি একদিন সময় দিতেন, তখন আমি আপনার একদিন ল্যাব খালি থাকলে 1 ঘন্টা আগে আসতে বললাম বা 1.5 ঘন্টা আগে আসতে বললাম যে আসেন, ওই দিন আসলে আপনারা নিয়ে বসে আমি একটু ডিসকাশন করলাম। তো তখন হলো এইভাবে হলো আপনার সলভ লিঙ্কটা হয়। কারণ মাত্র 24টা ক্লাস দিয়ে কিন্তু ওয়েব ডিজাইন শিখা, কন্টেন্ট শিখা, মাস্টার করা সম্ভব কোনোভাবেই। তো এই হচ্ছে আর কি আপনাদের সাথে কথা। আজকের ক্লাস ছিল যতটুকু। আর হচ্ছে যেটা আমরা সিএসএস দেখাইতেছিলাম যে এর অ্যাট্রিবিউটস গুলা কালার চেঞ্জ করার, তো 3টা পার্ট বললাম সিএসএস এর। এন্ড সেন্টারিং এর যে আচ্ছা, স্প্যানের কিছু আলাদা ব্যবহার আছে। যেমন ধরেন আপনার এই টোটাল এসে আপনি কালার দিয়েছেন দুগুলা জায়গায়, তো এখন আপনার কোনো কারণে দরকার হলো যে একটা পার্ট, নির্দিষ্ট পার্টের, মানে ধরেন আপনার 2টা ওয়ার্ড আছে, এই 2টা ওয়ার্ড আপনার অন্য কালার দরকার হবে, তখন আপনি কি করবেন হচ্ছে আমরা তখন স্প্যান ব্যবহার করি। ধরেন আমার এই 2টা ওয়ার্ড দরকার হচ্ছে রেড কালার, আমি কি করলাম স্প্যান, তারপরে আমি যে স্টাইলের মধ্যে যদি স্প্যান কল করি স্প্যান, তখন আমি ওর কালার চেঞ্জ করে দিলাম, কালার আর রেড, তারপর ফন্ট সাইজ বাড়ায় দিলাম, বড় করে দিলাম 2,
ফন্ট সাইজ বললাম যে 1.5 rem। তো এই যে আমার ওই স্পেশাল যেটুকু আমার দরকার ছিল আলাদাভাবে ওইটা, এখন এটাতে আমি আরো চাইলে অ্যাট্রিবিউট দিতে পারি, যেমন ইটালি হচ্ছে এটা, ওইটা হচ্ছে ফন্ট স্টাইল ইটালি। তো এখন এটা আমার ইটালিক হয়েছে। আমার যদি বোল্ড দরকার হয় তাহলে আমি এই জায়গা থেকে চেঞ্জ করে বোল্ড করতে পারি। আচ্ছা, বোল্ড এইভাবে হয় না, বোল্ড দেওয়ার জন্য আমার ফন্ট উইথ দরকার হয়, ফন্ট উইথ বোল্ড, তখন এটা আমার হচ্ছে বোল্ড হয়ে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা জাস্ট একটা স্পেশাল কোনো কিছুর যদি আমি ই করতে চাই, বা আপনি ধরেন এটার একটা লিঙ্ক বানাতে চাইলেন যে জায়গায় ক্লিক করলে আমার একটা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে, তখন আপনি কি করবেন, জাস্ট স্প্যান ট্যাগের মধ্যে আপনি এটারে এ বলে ডিফাইন করে দিবেন। এগুলো তো এইভাবে মনে থাকবে না, আপনার ব্যবহার করতে করতে হচ্ছে হলো মনে থাকবে। আমারই কি মনে থাকে নাকি, আমিও তো ইউজ করতে করতে বা প্রজেক্টে কাজ করতে করতে লিখতে লিখতে মনে মুখস্থ হয়ে যায়। এই তো তখন আপনার এমনিতেই মনে আসবে যে আমার এই জায়গায় লিখতে হলে কোন ট্যাগ নিতে হবে, এটার সেন্টারে নিতে হলে কোন অ্যাট্রিবিউট চেঞ্জ করার দরকার হবে। তো এটা হচ্ছে করতে করতে আস্তে আস্তে তখন আর কি মনে থাকে। এইভাবে তো মুখস্থ করে এতগুলো মুখস্থ করা সম্ভব। প্রথম আপনার ডকুমেন্টেশন চেক করা লাগবে। এর জন্য হচ্ছে আমরা W3 স্কুল ফলো করি। W3 স্কুলে HTML CSS জাভাস্ক্রিপ্টের হিউজ রিসোর্স আছে, যা আমাদের যখন যেটা, যেমন আপনার ধরেন কোনো কারণে একটা ইমেজ নিয়ে হচ্ছে ইমেজ বা হচ্ছে কি বলে যে ধরেন টেক্সট নিয়ে আপনি কি কাজ করতে পারবেন সেটা দেখতে চান, তো টেক্সটের অ্যালাইনমেন্ট আছে, ডেকোরেশন আছে, ট্রান্সফরমেশন আছে, টেক্সট স্পেসিং আছে, টেক্সট শ্যাডো আছে, তখন আপনি এইগুলাতে কি কি ডিজাইন করতে পারেন CSS দিয়ে দেখতে পারবেন। তো আপনি প্রথমে যেমন এই যে আপনি একটা প্রজেক্ট করছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন, তো ওইভাবে আপনি প্র্যাকটিস করবেন আর ওইগুলা গ্রুপে ওইভাবে দিবেন। তো এই জায়গায় একটা বিষয় যেটা যে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতেছেন না, আপনাদের এই লাইফ স্কিল কমিউনিটি নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, ফোনে ডাটা থাকলে একটু সার্চ দেন, ওটাতে জয়েন হবেন। হওয়ার পর হচ্ছে আপনারা রিয়াজুল স্যার আপনার কি ফেসবুক আইডি লগ ইন করা আছে? একটু দেন না আমার আপনি লাইফ স্কিল আইডি অন করুন। এটা না, লাইফ স্কিল আইডি লাইফ স্কিল ফেসবুক ওই করে লাইফ স্কিল কমিউনিটি, এই যে এই গ্রুপটা, এই গ্রুপের মধ্যে আপনারা সাবমিট দিবেন। তো সাবমিট দেওয়ার সিস্টেম হচ্ছে আপনাদের এই যে স্ক্রিনশট গুলো অ্যাড করবেন, এরপরে হচ্ছে আপনার নাম, আপনার ব্যাচ কত নাম্বারে, কোর্সের নাম কি, মেন্টরের নাম কি, আর কি টপিক আপলোড দিয়েছেন আপনি, এই বিষয়গুলো হচ্ছে এইভাবে ই করে এরপর আপনারা হচ্ছে এই যে আপনাদের যে প্রজেক্ট গুলা বা হচ্ছে আপনাদের যে স্ক্রিনশট গুলা এগুলা এই কমিউনিটিতে সাবমিট করবেন। বুঝতে পারছেন? ওকে, তো কারো যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন করার থাকে করতে পারেন। আমরা স্ট্যান্ডটা গ্রুপের প্রবলেম চলে স্ট্যান্ডার্ড আর ইউজ করছি সিএসসি যাকে সাইন করবেন, ওখানে তো যদি আমি স্ট্যান্ডার্ড দিলে যখন এটা দিব, যতটা স্ট্যান্ডার্ড ইউজ করছি সবটার উপর এটা আপনি হ্যাঁ, তখন আপনার এই জায়গায় আবার আপনি যদি আরো স্প্যান ইউজ করেন তখন আপনার এই জায়গায় আইডি অ্যাড করতে হবে, আইডি বা ক্লাস অ্যাড করবেন। তখন আপনার প্রত্যেকটা ক্লাস স্প্যান যেটার জন্য আপনি স্প্যান নিছেন ওইভাবে রিলেটিভ একটা নাম নেবেন, নিয়ে পর ওটা ক্লাস নেম হিসেবে অ্যাপ্লাই করবেন। দেওয়ার পর আপনি তখন আর স্প্যান কল করবেন না, তখন ডট দিয়ে হচ্ছে ক্লাস কল করবেন। আর আইডির জন্য আমরা হচ্ছে সিএসএস এ হ্যাশ ইউজ করি, আর ডট হচ্ছে ক্লাসের জন্য ইউজ করি। হ্যাঁ, দেখেন অনেকেই প্রজেক্ট সাবমিট দিছে।
তো আশা করবো নেক্সট ক্লাস থেকে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। তো আপনারা এই লেআউট আর সিএসএস প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাস আপনাদের ভিডিও হচ্ছে কালকের ক্লাস শেষ হলো, পরশুদিন একসাথে 2টা ভিডিও আপলোড দিয়ে দেব। আমার বাসা একটু দূরে, যে কারণে আমার হচ্ছে যাইতে প্রবলেম, দেরি হয় অনেক। তো আমরা ভিডিওগুলো হচ্ছে আমি একসাথে 2টা ভিডিও আপলোড করে দিই। তো হয়তো বা বুঝিনি আপনি নিজে যদি একটু মোবাইলে দিয়ে গ্রুপটা অ্যাড করে দিতে, কোনটা মানে ভিডিও দেখার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওইটা আপনি নাম্বার ওই জায়গায় দিয়ে গেছেন, নাম্বার দিয়েছেন আপনি, তারপরও যাই বলেন যে আমরা গ্রুপ অ্যাড করেন, আমার অ্যাডমিন দেয়নি, আমার